হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জন কিটসের লেখা আরেকটা ফেমাস ওড, যেটা ওড টু অটাম, সেটা পড়ব। তো ওড টু অটাম লেখা হয়েছিল 1819 এবং পাবলিশ হয়েছিল 1820-তে। কবিতাটিতে জন কিটস অটাম সিজনের ন্যাচারাল যে বিউটিটাকে তুলে ধরেছেন, সাথে সাথে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈচিত্র্য বা বৈশিষ্ট্যে পরিপূর্ণ অটামকে রিপ্রেজেন্ট করেছেন তার এই ওডের মধ্য দিয়ে। কবিতাটিতে 3টে স্ট্যাঞ্জা রয়েছে, আর প্রতিটা স্ট্যাঞ্জায় 11টা করে লাইন রয়েছে। সুতরাং আমাদের ওড টু অটাম যে কবিতাটি, এটি 33 লাইন্সের একটি কবিতা। সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, এটা কার বৈশিষ্ট্য বলছে? অটামের বৈশিষ্ট্য। অটাম সিজনে কী কী থাকে বলছে? মিস্ট থাকে, আর সাথে থাকে মেলো ফ্রুটফুলনেস। অটাম সিজনটা কুয়াশা বা ধোঁয়াশা, যেটা আমরা কুজ্জটিকা যেটাকে বলছি, সেই সময়। এবং মেলো বলতে রাইপ বা পাকা, ফ্রুটফুলনেস স্ট্যান্ডস ফর ফ্রুট। এটা হচ্ছে সিনেকটকির একটা এক্সাম্পল। তাহলে কি বলছে? অটাম সিজনে কুয়াশাও দেখা যায় এবং সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি না, পাকা ফলের প্রাচুর্যও দেখতে পাচ্ছি। বলছে দেখো, ক্লোজ বোজম ফ্রেন্ড অফ ম্যাচুরিং সান। অটামটা কি না, সান বা সূর্যের বোজম ফ্রেন্ড। বোজম মানে অন্তরঙ্গ বা ইন্টিমেট, যেটাকে বলছি ইন্টিমেট ফ্রেন্ড, সে হচ্ছে কি না অটাম। সানের অন্তরঙ্গ বন্ধুকে অটাম সিজনটাকে বলা হয়েছে। এই ম্যাচুরিং কেন বলা হয়েছে? ম্যাচিউর কথাটার মানে দুরকম হয়। প্রথমটা হতে পারে, যেহেতু অটাম সিজনটা শেষের দিকে আসছে বছরের, সেই জন্য ওল্ডার সেন্সে আমরা ম্যাচিউরিং কথাটা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে, যেহেতু সূর্যের আলোর কারণে ওই সময় আমাদের যে ফসল বা শস্য হয়, সেই শস্য বা ফসলগুলো কী করছে না, রাইপনেসে পরিণত হচ্ছে, ওই জন্য ম্যাচিউরিং কথাটা বলা যেতে পারে। ঠিক আছে, এবারে বলেছে দেখো, কনস্পায়ারিং উইথ হিম। কনস্পায়ারিং উইথ হিম মিনস অটামের সাথে কী করছে? কনস্পায়ার করছে। কনস্পায়ার কথার অর্থ হলো ষড়যন্ত্র করা, কিন্তু এখানে কনস্পায়ারিং মানে প্ল্যানিং। কার সাথে করছে না, তার বোজম ফ্রেন্ড, সানের যে বোজম ফ্রেন্ড সেকে অটাম, সেই অটামের সাথে কি প্ল্যান করছে? হাউ টু লোড অ্যান্ড ব্লেস। হাউ টু লোড অ্যান্ড ব্লেস, কীভাবে পরিপূর্ণ করবে, আশীর্বাদ দেবে। আশীর্বাদ বলতে এখানে পরিপূর্ণ এবং প্রাচুর্য ভরিয়ে দেওয়া। কিসের দ্বারা? ফলের দ্বারা। ফ্রুইট বলতে ফল। দ্য ভাইনস দ্যাট রাউন্ড দ্য থ্যাজিপস, প্রথমে বলেছে যে আঙুর গাছ, যেটা থ্যাজিপস বলতে ঘরের যে চাল, সেই ঘরের চাল থেকে যে খড়টা ঝুলে আছে, সেই খড়ে ঝুলে থাকা খড় থেকে এই ভাইনসটা বা আঙুরের যে গাছটা, সেটা ওপরের দিকে ওঠার চেষ্টা করেছে, সেই আঙুরের গাছকে ফলে পরিপূর্ণ করে তুলবে। আরও বলছে টু বেন্ড দ্য অ্যাপেলস দ্য মোস্ট কটেজ ট্রিজ। এখানে বলছে কটেজের কাছে যে ট্রিটা রয়েছে, সেটা কী ট্রি? অ্যাপেল ট্রি। সেই অ্যাপেল ট্রিটা মস বা শ্যাওলায় পরিপূর্ণ। সেই অ্যাপেল ট্রিটাও কী করবে? এমন পরিমাণে বা এত পরিমাণে ফলে ভরিয়ে দেবে, আপেলে ভরিয়ে দেবে, যে সেই অ্যাপেল গাছটা নিচের দিকে ধেপে যাবে। আরও বলছে ফিল অল ফ্রুট, সমস্ত ফলের মধ্যে কি পরিপূর্ণ করবে? উইথ রাইপনেস, সমস্ত ফলকে তার ভেতর অবধি পাকিয়ে তুলবে। কোর বলতে অন্তঃস্থল অবধি, আর রাইপনেস মানে পাকা। ফ্রুট বলতে ফল, সমস্ত ফলকে কী করবে? তার ভেতর অবধি পাকিয়ে তুলবে। তার মানে সমস্ত ফলটা যেটা থাকবে, সমস্ত ফলকে ম্যাচিওর করে তুলবে। আরও বলতে দেখো, টু সোয়েল দ্য গার্ড অ্যান্ড প্লাম দ্য হ্যাজেল সেল। টু সোয়েল দ্য, সোয়েল মানে ফুলিয়ে তোলা, ফুলিয়ে ফাঁপিয়ে তোলা। গার্ড বলতে যে কুমড়ো হয়, সেই কুমড়ো জাতীয় ফলকে কী করবে না, ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে। আর বলছে প্লাম দ্য হ্যাজেল সেল। প্লাম বলতে ফ্যাট, মোটা করে তোলা। দ্য হ্যাজেল সেল, হ্যাজেল সেল এক ধরনের নাট জাতীয় ফল, তো সেটা সেই নাট জাতীয় ফলকে কী করে তুলবে? ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে। উইথ সুইট কার্নেল, কী দ্বারা? মিষ্টি শাঁস দ্বারা। মিষ্টি শাঁস দ্বারা হ্যাজেল সেলকে কী করে তুলবে? ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে। আরও বলছে টু সেট বাডিং মোর। বাডিং বলতে কুঁড়ি, তোমরা বোঝো, কুঁড়ি বা ফল, ফুলে আরও ভরিয়ে তুলবে, এত পরিমাণে ফুল ফল দেবে। অ্যান্ড স্টিল মোর, বলছে এত পরিমাণে ফুল ফল দেবে। লেটার ফ্লাওয়ার্স ফর বিজ। লেটার ফ্লাওয়ার বলতে পরের দিকে যে ফুলগুলো ফুটছে, সেই ফ্লাওয়ার্সটা হবে বীজদের জন্য। বি বলতে মৌমাছি, তোমরা জানো। আনটিল দে থিঙ্ক ওয়াট ডেজ উইল নেভার সিজ, ততক্ষণ অবধি তারা ফুলের প্রাচুর্য দেখে মৌমাছিরা কী ভাববে? যে ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, যে সামার এখনও অবধি যেন শেষ হয়নি। কারণ ফুল থেকে তোমরা জানো যে মৌমাছি ফুল থেকে কী করে না, মধু সংগ্রহ করে। আর বলছে ফর সামার হ্যাজ ওভারবিমড দেয়ার ক্ল্যামি সেলস।
সামার কি করবে, হ্যাজ ওভারব্রিমড করবে। ওভারব্রিমড বলতে ফুলিয়ে ফাঁপিয়ে প্রাচুর্য পরিপূর্ণ করে তোলা। দেয়ার ক্ল্যামি সেলস বলতে, ক্ল্যামি বলতে এখানে বলছে চটচটে বা আঠাযুক্ত, ক্ল্যামি বলতে চটচটে বা আঠাযুক্ত। সেই চটচটে বা আঠাযুক্ত সেল বলতে ফলের স্পেশালি যে প্রতিটা কোষকে কী করবে, ওভারব্রিমড করে তুলবে। দ্বিতীয় স্ট্যান্ডার্ডটিতে কবি অটামকে একজন মহিলার সাথে তুলনা করেছেন, যে মহিলা একদিকে উইনোয়ার বা শস্য ঝাড়াইকারী, একজন রিপার বা শস্য ছেদক, এবং গ্লিনার একজন শস্য সংগ্রহকারী। কবি এখানে অটামকে পার্সনিফাই করেছেন রোমান গডেস সিরিসের সাথে, যিনি গডেস অফ হারভেস্ট। কবি প্রথমেই বলেছেন যে হু হ্যাথ নট সিন দি অফট অ্যামিড দ্য স্টোর, মানে তোমাকে কে দেখেনি, কোথায় দেখেনি, অ্যামিড দ্য স্টোর। স্টোর বলতে এখানে স্টোর অফ কর্ন, শস্য ক্ষেত্রের মাঝে, তোমাকে শস্য ক্ষেত্রের মাঝে প্রায়ই দেখা যায়, এই কথাটা বলার চেষ্টা করেছেন। তার মানে হু হ্যাথ নট সিন দি অফট অ্যামিড দ্য স্টোর মানে তোমাকে প্রায়ই দেখা গেছে কোথায়, না শস্য ক্ষেত্রের মাঝে বসে থাকতে। সামটাইমস হুয়েভার সিক্স অ্যাব্রোড মে ফাইন্ড দি সিটিং কেয়ারলেস অন এ গ্র্যানারি ফ্লোর। সামটাইমস মানে মাঝে মধ্যে, যে তোমাকে বাইরে খুঁজতে যায়, বাইরে খুঁজে নিয়ে না পেয়ে কোথায় দেখতে পায় তোমাকে, না একটা শস্য ক্ষেত্রের মাঝে বসে থাকতে। সিটিং কেয়ারলেস, কেয়ারলেস বলতে উইদাউট এনি কেয়ার। বলছে দাই হেয়ার সফটলিফটেড বাই দ্য উইনোয়িং ওয়াইন্ড। এখানে বলেছিলাম উইনো, উইনো মানে যে শস্য ঝাড়াই করে। এখানে একজন মহিলার সাথে তুলনা করা হয়েছে অটামকে, যে একজন শস্য ঝাড়াইকারী হিসেবে আবির্ভূত হয়েছে। এখানে বলেছিলাম যে রোমান গডেস অফ হারভেস্ট সিরিজ, এই সিরিজের সাথে কিন্তু তিনি তুলনা করেছেন। এই উইনোয়িং ওয়াইন্ড বলতে যে ওয়াইন্ডের, যে বাতাসের সাহায্যে কী করা হয়, শস্য ঝাড়াই করে ওড়াই করানো হয়। সেই রকমভাবে সেই সফট লিফটেড হেয়ার, তার তোমার যে চুল, সেই চুলটাকে কি করেছো, এলোমেলোভাবে খেলিয়ে তুমি শস্য ঝাড়াইকারীর রূপে আবির্ভূত হয়েছো। অথবা অর অনে হাফ রিপ্ট ফারো সাউন্ড অ্যাসলিপ। হাফ রিপ্ট ফারো বলতে অর্ধেক ফসল কাটা হয়েছে এমন একটা জমি, সেই জমিটাকে বলা হচ্ছে হাফ রিপ্ট ফারো। সেই হাফ রিপ্ট ফারোতে কী হয়েছে, সাউন্ড অ্যাসলিপ, জোরে জোরে ঘুমোচ্ছ, অঝরে ঘুমানো যেটাকে বলা। আর অঝরে ঘুমানোর কারণটা কি, কারণটা হচ্ছে ড্রাউস্ট উইথ ফিউম অফ পপিজ। এখানে যে পপিজ বলে যে ওয়াটার রয়েছে, এই পপি বলতে এক ধরনের স্ট্রং রেডিশ কালারের একটা ফ্লাওয়ারকে বোঝায়। এই পপিটা এখানে একটা ড্রাগ হিসেবে কাজ করেছে, যার কারণে খুব তাড়াতাড়ি ঘুম এসে যায়, সেটাই বলেছে আর কি, যে ড্রাউস্ট উইথ দ্য ফিউম অফ পপিজ, যার কারণে এই যে পপিজের সেন্টে কী হয়ে গেছে না, অঝরে ঘুমোচ্ছে। ফাইল দাই হুক স্পেয়ার দ্য নেক্সট সোয়াত। ফাইল দাই হুক বলতে, হুক বলতে এখানে দা বা কাস্তের কথা বলা হয়েছে, স্কিথি যেটাকে বলছে। স্পেয়ার্স মানে ছেড়ে দিয়েছে, দ্য নেক্সট সোয়াত মানে পরের লাইনটা। যেহেতু তুমি ঘুমিয়ে পড়েছো অর্ধেক ফসল কেটে, সেই জন্য বাকি অর্ধেকটা কী হয়ে গেছে, থেকে গেছে। অল ইটস টুইন্ড ফ্লাওয়ার্স, আরও সাথে যে যে ফ্লাওয়ারগুলো রয়েছিল সেই নেক্সট লাইন এবং যে সমস্ত ফুল, সমস্ত শস্য যে ছিল সেটা কিন্তু বাকি থেকে গেছে কাটা। তাহলে এখানে আমরা কিসের রোল দেখলাম, একজন শস্য ছেদনকারী বা রিপারের রোল দেখলাম। আর 3 নম্বর যে রোলটা দেখিয়েছেন সেটা হচ্ছে গ্লিনার, একজন ক্রপ কালেক্টর হিসেবে। এটা হচ্ছে সামটাইম লাইক এ গ্লিনার ডাউ ডোস কিপ স্টেডি দ্য ল্যাডেন হেড অ্যাক্রস এ ব্রুক। একজন শস্য কালেক্টর যেমন করে মাথায় ভার থাকলে যেমন করে তার মাথাটা ঝুঁকে যায়, সেরকমভাবে নিচু দৃষ্টিযুক্ত চোখে সে কী করছে, একটা ব্রুক বা স্মল স্ট্রিম যেটা বা নদী যেটা, সেই নদীর দিকে তাকিয়ে রয়েছে। অথবা কি করছে, অর বাই সিডার প্রেস। সিডার প্রেস বলতে যে মেশিনে কী করা হয়, অ্যাপেলের জুস বের করা হয়, সেই মেশিনটাকে সিডার প্রেস বলা হয়। সেই সিডার প্রেসের পাশে দাঁড়িয়ে কী করছে, উইথ এ পেশেন্ট লুক দাউ ওয়াচেস দ্য লাস্ট উজিং আওয়ার্স বাই আওয়ার। তুমি কী করছো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, লাস্ট উজিং বলতে লাস্ট ড্রপ অফ দ্য জুস, মানে অ্যাপেল থেকে যে জুস বেরোচ্ছে তার যে লাস্ট ড্রপটা, সেটা কী করছো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পেশেন্ট লুক, ধৈর্য সহকারে দেখছো। তাহলে এখানে আমরা 3টে রোল দেখলাম। অটামের প্রথম রোলটা যেটা দেখলাম সেটা হচ্ছে একজন উইনোয়ার বা শস্য ঝাড়াইকারী হিসেবে, 2 নম্বর একজন রিপার বা শস্য ছেদক হিসেবে, 3 নম্বর গ্লিনার বা শস্য সংগ্রহকারী হিসেবে। আর সাথে তিনি এখানে পার্সনিফিকেশন করেছেন একজন মেয়ের সাথে, এবং সাথে রোমান মিথোলজির গডেস
অফ হারভেস্ট যিনি সিরিজকে কিন্তু তুলে ধরেছেন। তো তৃতীয় স্ট্যান্ডার্ডটাতে কবি জন কিটস অটামের যে একটা নিজস্ব মিউজিক বা সং রয়েছে সেই সংটাকে গ্লোরিফাই করেছেন। তিনি কী বলেছেন, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, স্প্রিং সিজনে যে গানগুলো হয়, যে মিউজিকটা বাজে, মানে ন্যাচারাল মিউজিকের কথা বলা যাচ্ছে, পশু পাখি সমস্ত কিছুর যে গানটা, সেটা অটামের সময় কোথায় গেল, হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দেম। কবি এবার বলছেন, এই যে উত্তর দিচ্ছেন যে থিঙ্ক নট অফ দেম, দাউ হ্যাস্ট দাই মিউজিক টু, তার স্প্রিংয়ের মিউজিকের কথা তোমাকে ভাবতে হবে না, কারণ তার নিজস্ব মিউজিক রয়েছে। সেই নিজস্ব মিউজিকগুলো কী কী নিচে ডিসক্রাইব করা হয়েছে, এবং দেখো একটা বিউটিফুল ডেসক্রিপশনের মধ্য দিয়ে একটা ইমেজ এনে সেই সংগুলোকে কী করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। বলছে হোয়াইল বার্ড ক্লাউডস ব্লুম দ্য সফট ডাইং ডে। সফট ডাইং ডে বলতে এখানে সূর্যাস্তের সময় বা সানসেটের সময়টাকে ইন্ডিকেট করা হয়েছে। আর বার্ড ক্লাউডস বলতে ওই ইভিনিংয়ের সময় তো সূর্য আকাশে থাকে, আর তার নিচে যে ক্লাউডটা, সেই ক্লাউডটা ছোটো ছোটো লাইন যুক্ত হয়ে যায়, আর সেই লাইনের যখন ছায়াটা নিচের দিকে পড়ে তখন আমাদের নিচ থেকে দেখতে কেমন লাগে, বারের মতো লাগে দেখতে। সেই বার্ড ক্লাউডের কথা বলেছে। সেই বার্ড ক্লাউডটা কীভাবে কোথায় পড়ছে দেখা বলছে, অ্যান্ড টাচ দ্য স্টাবল পেইন্টস উইথ রোজি হিউ। সেই যে মেঘের যে ছায়াটা সেটা কোথায় পড়ে এসে পড়ে স্টাবল প্লেন। স্টাবল প্লেন বলতে ন্যাড়াযুক্ত ভূমি। ন্যাড়াযুক্ত ভূমি বলতে শস্য কেটে নেওয়ার পরে, স্পেশালি ধান কেটে নেওয়ার পরে যেটুকু নিচের অংশ পড়ে থাকে, সেই সমস্ত যে যুক্ত যে বড় ফিল্ড বা বড় ক্ষেত্র, সেই ক্ষেত্রের উপর যখন পড়ে সেটা কেমন দেখতে লাগে, রোজি হিউ। হিউ বলতে কালার, রোজি বলতে গোলাপি, গোলাপি বর্ণ ধারণ করে, সেরকম দেখতে লাগে সেটা বলেছে। তারপর বলেছে দেখো, দেন ইন এ ওয়েলফুল কোয়ার দ্য স্মল ন্যাটস মোন অ্যামং দ্য রিভার শ্যালোস। কী বলছে, আর সেই সময় তার মানে ইভিনিং টাইমকে ডিসক্রাইব করা হচ্ছে। সেই সময় ওয়েলফুল কোয়ার বলতে মোর্নফুল সং যেটাকে বলছে, ঠিক আছে। কোয়ার বলতে সং, কে গাইছে, গানটা গাইছে কে, দ্য স্মল ন্যাটস, মশা, মস্কুইটোস। কোথা থেকে গাইছে, অ্যামং দ্য রিভার শ্যালোস, এই রিভারের পাশে যে উইলো গাছ হয়ে আছে সেই উইলো গাছের থেকে। সেই গাছটা কি হচ্ছে, সেই গাছে যখন বাতাস লাগছে, সেই বাতাসে তার মিউজিকটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, আবার যখন বাতাস বসে যাচ্ছে তখন মিউজিকটা ডাউনের দিকে যাচ্ছে। কত সুন্দর একটা ভিজুয়াল ইমেজের মতো দেখো তৈরি করেছে। যে বলছে, দেন ইন এ ওয়েলফুল কোয়ার দ্য স্মল ন্যাটস মোন অ্যামং দ্য রিভার শ্যালোজ, বর্ন অ্যালপ্ট। বর্ন অ্যালপ্ট বলতে আপওয়ার্ড মুভমেন্ট, উপরের দিকে যখন যায়, আর সিঙ্কিং বলতে ডাউনের দিকে। অ্যাজ দ্য লাইট ওয়েন্ট, যখন হালকা বাতাস, লিপস অর ডাইস বলতে যখন হালকা বাতাস প্রবাহিত হয় তখন কি হয়, ওই তার যে মিউজিকটা উপরের দিকে উঠে যায়, আর যখন বাতাসটা ডাইজ বলতে এখানে বাতাসটা পড়ে যায় তখন কি হয়, মিউজিকটা আবার নিচের দিকে আসে। একটা ঢেউয়ের যেমন উত্থান পতন হয়, সিমিলারভাবে একটা মিউজিকের রাইজিং আর ফলিং টোনের মতো এখানে মশার যে গানটা সেটা বাতাসের সাথে ছন্দে ছন্দে দুলে উঠছে, সেটা একটা ডেসক্রিপশান কিন্তু তিনি এখানে দিয়েছেন। তারপর বলেছেন দেখো, অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্পস লাউড ব্লিড ফ্রম হিলি বোর্ন। ফুল গ্রোন ল্যাম্পস বলতে পরিপূর্ণ ভেড়ারা, তারা কী করে ওঠে, লাউড ব্লিড বলতে ভেড়ার ডাককে ব্লিড বলা হয়, তারা ডেকে ওঠে উচ্চস্বরে, ফ্রম হিলি বোন। আর হিলি বোন বলতে এখানে পাহাড়ি ঝর্ণা বা নদীর কথা বলা হয়েছে, সেই পাহাড় নদীর পাশ থেকে তারা কী করে ওঠে, এই ল্যাম্পের দলরা ডেকে ওঠে। হেজ ক্রিকেট সিং। হেজ ক্রিকেট সিং বলতে ঝিঝি পোকা, যে রাতের ইভিনিং হয়ে গেলে যে যার ডাক আমরা শুনতে পাই, সেই ঝোপঝাড় থেকে যে ক্রিকেট আছে সেই ক্রিকেট কিন্তু গান গাওয়া শুরু করে। অ্যান্ড নাও উইথ ট্রিবল সফট দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম দ্য গার্ডেন ক্রপ। বলছে নাও উইথ ট্রিবল সফট। ট্রিবল সফট বলতে এখানে বলা হয়েছে হাই বাট ডেলিকেট। এখানে তাহলে অক্সিমোরন রয়েছে, ট্রিবল আর সফট, ওটা অক্সিমোরন রয়েছে। তাহলে কী হবে, এটাকে বলা হচ্ছে যে হাই এবং ডেলিকেট মানে সূক্ষ্ম বা সফট বলে দেবে, নরম সুরে কী করে ওঠে, রবিন রেড বেস্ট যে পাখি, সেই পাখি হুইসেল দিয়ে ওঠে, মানে গান গেয়ে ওঠে। ফর্মে গার্ডেন ক্রপ। গার্ডেন ক্রপ বলতে এমন একটা এরিয়া যে জায়গাটাতে চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে গার্ডেন করার জন্য, সেরকম একটা বাগান থেকে কে ডেকে ওঠে না, রবিন রেড বেস্ট ডেকে ওঠে, কেমন সরে, ট্রিবল সফট। বোঝা গেল। তারপরে বলেছে, অ্যান্ড গ্যাদারিং সোয়ালোজ টুইটার ইন দ্য স্কাই। গ্যাদারিং সোয়ালোজ বলতে এখানে সোয়ালো পাখির কথা বলে, সবাই একত্রিত হয়ে কী করে তারা কিচিরমিচির করতে থাকে, আর সেটা আকাশে প্রতিধ্বনিত হতে থাকে। তাহলে আমরা এখানে এই লাস্ট স্ট্যান্ডার্ডটাতে দেখলাম যে কবি এখানে স্প্রিংয়ের মিউজিকের সঙ্গে অটমের মিউজিকের একটা কম্প্যারিজন এনেছেন, এবং অটমের যে নিজস্ব মিউজিক আছে তিনি এখানে দেখানোর চেষ্টা করেছেন। তার মধ্যে তিনি তার মিউজিকগুলো বলতে গিয়ে কার কার মিউজিকের কথা উল্লেখ করেছেন, মস্কুইটোজের, ল্যাম্বের উল্লেখ করেছেন, হেজ ক্রিকেটের উল্লেখ করেছেন,
রবিন রেডব্রেস্টের কথা উল্লেখ করেছেন সোয়ালো পাখির কথা। তো ওড টু অটাম কবিতায় তাহলে তিনি এইভাবে অটামের যে বিউটিটা বা সৌন্দর্যটাকে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন।